মার্কেটে সেকেন্ড শেখ হাসিনা চলে আসছে। এই রুমিন ফারহানাই বাংলাদেশের দ্বিতীয় শেখ হাসিনা হয়ে উঠতেছে। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন। সেই রুমিন ফারহানা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে, লঙ্ঘন করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন তার কাছে গিয়ে সেই আচরণ বিধি সম্পর্কে বলছে, তখন তিনি তাকে বলছেন, এক্সকিউজ মি স্যার, আজকে আমি ভদ্রতা দেখাইতেছি, সামনে আর দেখাবো না। আমি যদি বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না, আপনি আমার টেরিটরি থেকে, আপনি আমার এরিয়া থেকে বের হতে পারবেন, আপনি বের হতে পারবেন না আমি না চাইলে। এমন ভাষায়, এমন টোনে, এমন ভাবে বলছেন, মনে হচ্ছে এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি রুমিন ফারহানার কাছে অসহায়, সম্পূর্ণ অসহায়। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সদ্য বহিষ্কৃত। এইটা হচ্ছে ওই ধরনের বহিষ্কার, যে বহিষ্কার নির্বাচনে জিতে আসতে পারলে তুমি আবার, এবং তাকে নাকি ইতিমধ্যে ফোন করে মন্ত্রিত্ব অফার করা হয়েছে, সংরক্ষিত নারী আসনে মন্ত্রিত্ব দেওয়া হবে, টেকনোক্রেট মন্ত্রী বানানো হবে, এই ধরনের অফার দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছে আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। ইনি নাকি ব্যারিস্টার একজন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সুপ্রিম কোর্টে প্র্যাকটিসিং লয়ার। তিনি আজকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বলতে গেছেন, তাকে তিনি হুমকি দিচ্ছেন। শুধু হুমকি না, এমন ভাষায়, এমন টোনে হুমকি দিচ্ছেন, মনে হচ্ছে মার্কেটে সেকেন্ড শেখ হাসিনা চলে আসছে। শেখ হাসিনার দরকার নেই, শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছে। এই রুমিন ফারহানাই বাংলাদেশের দ্বিতীয় শেখ হাসিনা হয়ে উঠতেছে, যিনি যার চোখে হাসনাত আব্দুল্লাহ হচ্ছে কালামাগু, হাসনাত আব্দুল্লাহ হচ্ছে পাঠা, কি কালা পাঠা, এরপরে আরো ফকিন্নি, আরো যা যা আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই রুমিন ফারহানাই যিনি এমন এমপি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনে 18 সালে সেই 900 ভোটে এমপি হয়ে শেখ হাসিনার কাছে পোলোর ভিক্ষা চেয়েছিলেন এই রুমিন ফারহানা। আজকে বিএনপি যখন তাকে নমিনেশন দেয়নি, বিএনপির এগেইনস্টে গিয়ে নির্বাচন করছেন, আচরণ বিধি লঙ্ঘন করছেন। যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এই বিষয়ে সতর্ক করছে, ম্যাজিস্ট্রেটকে বলছে আপনি আমার এরিয়া থেকে বের হতে পারবেন না আমি না বললে, তাকে মেরে ফেলবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খেয়ে ফেলবে। আজকে চিন্তা করেন তো, যে জামাতের কোনো ব্যক্তি যদি এই কথা বলতো, এনসিপির কোনো নেতা যদি এই কথা বলতো, কি পরিস্থিতি তৈরি হতো। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশে আমরা যে লড়াই করেছি, যে ধরনের নির্বাচনী কালচার আমরা তৈরি করতে চেয়েছি, এই রুমিন ফারহানা যারা হচ্ছে বাপের পরিচয় পরিচিত হয়ে রাজনীতি করছেন, যাদের নিজস্ব কোনো অর্জন নাই, অ্যাচিভমেন্ট নাই, বাপের কারণে আজকে এমপি হয়েছে, বাপের কারণে আজকে পরিচিতি পাইছে, এই ধরনের মানুষগুলো তারা সেই পুরাতন পলিটিক্যাল যে কালচার আছে, সেই কালচারকে ধরে রাখতে চায়, জিয়ে রাখতে চায়। আমরা লড়াই করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ। একটি কথা বলতে চাই, যে এখানে চাচা বললেন না যে আমার বাপ নাই, আব্বা চলে গেছে, 18 বছর হয়ে গেছে দেখতে দেখতে, আব্বা নাই, এখন আমি কেন ভোট চাইতে আসলাম। এখন মেয়ে তো মুরব্বীদের কাছে আসবে, চাচাদের কাছে আসবে, ভাইদের কাছে আসবে। এখন ভাইদের কাজ হলো বোনের পাশে যে কোনো মূল্যে থাকতে হবে, কোনো কিছু হইলে রাগ করে চলে যাওয়া যাবে না, ঠিক আছে। আবার চাচাদের দায়িত্ব হলো, আমি সবসময় বলি যে আমার কোনো গার্জিয়ান নাই, আমার নগরকান্দায় আমাদের দেখে শুনে আমার পরামর্শ দেওয়ার জন্য, কি করলে ভালো, কি না করলে ভালো না, এগুলা বলার মতো কোনো গার্জিয়ান আমার নাই। আপনারাই কিন্তু আমার গার্জিয়ান। আপনারা যেভাবে বলবেন, যেভাবে আমাকে পরামর্শ দিবেন, সেইভাবে কিন্তু আমি আগায় যাব, সেইভাবে আমি সামনের দিকে আমরা সবাই মিলে আগাবো। সুতরাং এখন আব্বা নাই, আপনাদেরও কিন্তু অনেক দায়িত্ব হয়ে গেছে মেয়ের প্রতি, সেই দায়িত্বটা আপনাদেরও পালন করতে হবে। আমার দায়িত্ব এবং কর্তব্য, আমার বাবার সন্তান হিসেবে, এই এলাকার সন্তান হিসেবে, মাটির সন্তান মেয়ে হিসেবে আমার দায়িত্ব, আমি সবসময় কথা দিয়েছি, এখন আজকেও এই সবাইকে সাক্ষী রেখে আমি কথা দিয়ে যাচ্ছি। আল্লাহ সবচেয়ে বড় সাক্ষী, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, আমাকে বাঁচায় রাখে, আমি আমৃত্যু আপনাদের পাশে আছি, আমি থাকবো এবং সারা জীবন আমি আপনাদের জন্য করে যাবো। জঙ্গুটি গ্রামের সাথে বা লস্করটিয়া ইউনিয়নের সাথে আমার সম্পর্ক তো নির্বাচনের না। 12 তারিখের নির্বাচন তো আমি করতেছি না, 12 তারিখের নির্বাচন তো আপনারা করতেছেন, আপনারা প্রার্থী। আমার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা চাচা, প্রত্যেকটা দাদা, সবাই হচ্ছে প্রার্থী। আমার প্রত্যেকটা বোন হচ্ছে প্রার্থী, আমি প্রার্থী না। কারণ আপনাদের মনে করতে হবে যে আজকে যদি আমরা 12 তারিখের নির্বাচনে জয়লাভ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে জয়লাভ করায়, সেটা তো আমি তো সংসদে যাইতেছি না, আপনারা প্রত্যেকটা চৌঘুরটিবাসী প্রত্যেকে সংসদে যাবেন। সেই কথা মাথায় রেখে আমাদের সামনের দিকে কাজ করতে হবে। আমাদের কাজ অনেক, আপনাদের কিন্তু শুধু চৌঘুরটি সেন্টার কাজ না, সেন্টারে আপনারা অনেক ভোট আমাদের দিয়ে দিচ্ছেন। একজন বলছে শুধু 50টা বাইরে হবে, একজন বলছে শুধু 150টা বাইরে হবে। আমি শুধু আপনাদের সেন্টারের, আপনাদের কেন্দ্রের কথা আমি বুঝি না। চৌঘুরটির, আমার যারা চৌঘুরটির আছে মুরব্বীরা, তারা 18 ইউনিয়নে নগরকান্দা সালটা মিলায় আপনাদের ভোট গুছাই দিতে হবে। সেটা হচ্ছে আমার দাবি আপনাদের মেয়ে হিসাবে, শুধু চৌঘুরটির কেন্দ্র নিয়ে থাকলে হবে না।
জঙ্গুরদের কেন্দ্র তো আমি ভাবছি যে আজকে আমরা জিতেই গেছি, জানি জঙ্গুরদের কেন্দ্র আজকে আমরা জিতে গেছি। এখন কালকে থেকে বাকি সব কেন্দ্র আপনাদের ভোট জোগাড় করতে হবে না। আমি আরেকটা কথা বলতে চাই, আগামী নির্বাচন সহজ না, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের গতিপথ, বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কোন দল পরিচালনা করবে, সবকিছু নির্ধারণ করবে। এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করবে, অনেক কিছু এই নির্বাচনের উপর নির্ভর করছে। একই সাথে সেই কারণে যারা বাংলাদেশে নির্বাচন চায় না, কখনো চায় নাই, সেই নির্বাচনকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সুতরাং আমাদের অনেক ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে আমাদের নেতাকর্মীদের এবং সকলকে নির্বাচন ক্যাম্পেইন করতে হবে, পরিচালনা করতে হবে। আমাদের ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নাই। প্রতিপক্ষ, যারা প্রার্থী তারা প্রার্থী। এবং আমার বাবা, যারা আপনারা উভয় সৈনিক বলেন, আমার বাবা একটা কথা শিখাই গেছে, আমার বাবা কখনো প্রতিহিংসা করে নাই, কারো বিরুদ্ধচারণ করে নাই, কারো নামে মিথ্যা মামলা দেয় নাই। এই যে আপনারা দলপক্ষ, আমাদের বিভিন্ন জায়গায় দলপক্ষ আছে, মারামারি হয়, এগুলো উনি পছন্দ করে নাই, আমিও করি না। আমি একেবারে মন থেকে আমি অপছন্দ করি এই দলপক্ষ মারামারি, কারণ এতে আমাদের বিভেদ বাড়ে। এখানে আমাদের 100% ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, থার্ড পার্টি এসে এটা সুযোগ নিবে এবং পায়ে পালা দিয়ে ঝগড়া করবে। পায়ে পালা দিয়ে ঝগড়া করে কিভাবে বিবাদ বাঁধানো যায় এবং সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেই সুযোগ আমরা দিতে পারি না। তাতে আমাদের ক্ষতি হবে, ভোটের ক্ষতি হবে, ভবিষ্যতে নির্বাচনের ক্ষতি হবে। এটা করা যাবে না। আমাদের অনেক কিছু বলার আছে, ভালো অনেক কথা বলার আছে। আমরা যদি দাঁড়ে ভোটটা চাইতে পারি, ঠিক মতো ধানের শীষের বার্তা নিয়ে যেতে পারি, আমার আপ্পার কথা বলতে পারি, শহীদ জিয়ার কথা বলতে পারি, বিএনপির কথা বলতে পারি। এবং আমি তো 17 বছর ধরে আমি তো কারোর সাইডে যাই নাই। অনেক সময় অনেক বড় বড় নেতা, আওয়ামী লীগ, বিএনপি বহুত নেতা ছিল এখানে, কিন্তু আমার বাবার মৃত্যুর পরে আমি কিন্তু আপদে বিপদে নগরকান্দা সাঁওতাল মানুষের পাশে থাকার চেষ্টা করছি, নাকি? এটা আপনারা সাক্ষী আছেন, আল্লাহ তাআলা সাক্ষী আছে। আমি কখনো আমার তৌফিক অনুযায়ী আমি থাকার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যদি আমাদের দিকে মুখ তুলে তাকায়, যদি সুযোগ হয়, এই জঙ্গুরতি গ্রামের বহু লোক গত 17 বছর যে আন্দোলন হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, জঙ্গুরতি গ্রামের সবচেয়ে বেশি আমাদের নেতা কর্মীরা আহত হয়েছে। তারা জেল খাটছে, বাড়িতে থাকতে পারে নাই, পরিবারের সাথে থাকতে পারে নাই, বনে বান্দারে জঙ্গলে ঘুরে বেড়াইতে হয়েছে। এই 17 বছর মিথ্যা মামলায় দিনের পর দিন কোর্টে হাজিরা দিতে হয়েছে। উকিলের এই লক্ষ লক্ষ টাকা এই মামলার পিছনে খরচ করতে হয়েছে। এটা তো জঙ্গুরতি গ্রামের লোকজনের অত্যাচার তাদের উপর কম হয় নাই। এখন এই যে আমরা যদি নির্বাচিত হইতে না পারি, বা আমরা যদি আবারও দুঃখ কষ্টের মধ্যে থাকি, তাহলে কিভাবে আমরা